আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। গরমের ছুটিতে ভালো থেকো। আমি গতদিন নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইটা থেকে নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর লেখা কিছুটা অংশ পাঠ করেছিলাম এবং তার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অর্থ তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। আজ তার থেকে আমরা একটু রিক্যাপিচুলেশন করে নিই। সেটা হচ্ছে যে আমরা জেনেছি যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষা অন্য কোনো ভাষার শব্দর কাছে ধার ধারে না। যদি কোনো প্রয়োজন হয় অন্য ভাষা নেওয়ার জন্য, তবুও কিন্তু সংস্কৃত ভাষা সেক্ষেত্রেও তার পুরনো যে প্রাচীন পুঁথি বা পুরনো শব্দ ভাণ্ডার আছে সেখান থেকেই বেছে নিয়ে সে শব্দ চয়ন করে। এরপর আমরা আরও অনেক লেখকদের সম্পর্কে জেনেছি যারা যারা কিনা তাদের বিভিন্ন রচনা শৈলী দিয়ে সংস্কৃত ভাষাকে ব্যবহার করেছেন। এরপর আমরা আজকের পাঠে যাব। ছাত্রছাত্রীরা সবাই সাহিত্য সঞ্চয়ন বইয়ের নব সৃষ্টির 19 পাতা হলো। এর স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। একটু আলোচনা করে দিই। এখানে একটা কথা বলে রাখা ভালো, এটা তো আমার ছাত্রছাত্রীরা আশা করি বোঝে যে যেরকম রচনাটা হবে, রচনার বিষয়বস্তু যা থাকবে সেই অনুযায়ী তার ভাষাটাও হতে হবে। যেমন যদি আমি কোনো ধরো শঙ্কর দর্শন মানে আধ্যাত্মিক চেতনার বই লিখি, আধ্যাত্মিকতা বিষয়ে রচনা করি, তাহলে সেখানে নিশ্চয়ই শব্দগুলো খুব সংস্কৃত শব্দ ঘেঁষা থাকবে, যেখানে আভিজাত্য থাকবে। আবার যদি লেখক বলেছেন মোগলাই রেস্তোরাঁর বর্ণনা যদি দিই, খাবার দাবার মুখরোচক, খাবার দাবার সুস্বাদু এবং ভীষণই লোভনীয় কিছু খাবারের আমি যদি বর্ণনা দিই, সেক্ষেত্রে কিন্তু ভাষাটা হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। আমি তোমাদের আগের দিনই বলে দিয়েছিলাম যে আলাল আর হুতমের যে নকশা, যে হুতমের ভাষা, সেটা কীরকম, মোটামুটি একদম সহজ সরল সাবলীল এবং খানিকটা চটুকদার ভাষা। এবং সেই ভাষায় অনেকখানি আমরা যেটা বাংলা সাহিত্যের চলিত ভাষাতে যে সমস্ত কথা আমরা বন্ধু বান্ধবদের মধ্যে ব্যবহার করে থাকি এবং খুব কাছের মানুষদের আমরা ইয়ার দোস্ত যাদের মধ্যে ব্যবহার করে থাকি, সেই রকম ভাষা হচ্ছে আলাল এবং হুতমের ভাষা। সেই রকম ভাষায় যেতে বাধ্য যদি আমি মোগলাই রেস্তোরাঁর বর্ণনা দিই। বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা এক। বসুমতী যখন সম্পাদকীয় রচনা, সেটার ভাষা এক, তাতে থাকবে গাম্ভীর্য। বাঁকা চোখ, সেখানে ভাষা আর একটা, সেখানে চটুলতা। চটুল কিছু শব্দ বা চটুল কিছু বাক্য প্রয়োগ লেখককে অবশ্যই করতে বাধ্য, কারণ বিষয়বস্তুর প্রয়োজনে। চলো পরবর্তী অংশে। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ। বাংলায় যে সমস্ত বিদেশি শব্দ ঢুকেছে, আগের দিনই আমি বলেছিলাম বাংলা ভাষায় প্রচুর বিদেশি শব্দ ঢুকেছে। যখন তোমরা ক্লাস 6-7-এ পড়তে, 7-8-এ পড়তে, 6 না, তখন তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের ব্যাকরণ বইতে, ভাষাচর্চা বইতে যেটা দেয়া হচ্ছে, সেখানে প্রচুর বিদেশি শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে এবং একদম বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকে আমরা ভাবি বাঙালিরা এগুলো বাঙালি শব্দই, কিন্তু এর মধ্যে আরবি, ফার্সি, ইংরাজি সমস্তই রয়েছে। পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ এগুলো প্রচুর রয়েছে এবং এগুলো সম্পর্কে দুশ্চিন্তা করার কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই।
সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন হয়। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। খুব সুন্দর লিখেছেন লেখক, দেখো যে সংস্কৃত শব্দ শুনলেই আমরা মনে করি ওই কম্পালসারি থার্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 7-8 একটা ভাষা, সেটা কোনো রকমে পড়ে কোনো রকমে একটু নড় করে আমরা ওই বৈতরণী পরীক্ষার বৈতরণী উত্তরণ হয়ে গেলেই আমাদের সংস্কৃতের সাথে আমাদের বিচ্ছেদ হয়ে গেল, বাঁচা গেল বাবা। কিন্তু সেটা নয়, ব্যাপারটা হচ্ছে তোমরা যখন কোনো সাহিত্য বিশেষ করে বাংলা সাহিত্য নিয়ে বা সংস্কৃত তো অবশ্যই যখন পড়াশুনো করতে যাবে, তখন এই বাংলা শব্দ ভাণ্ডারেও কিন্তু প্রচুর সংস্কৃত শব্দ পাবে, এবং সংস্কৃত ঠিকঠাক না জানলে বাংলা ভাষা কিন্তু অত সহজ নয়। এবং সব থেকে বড় কথা হলো, বাংলা ভাষা সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী যদিও না হয়, নয়, প্রাকৃত অপভ্রংশই হলো বাংলা ভাষার জননী, তবুও সংস্কৃত ভাষার যদি সংস্কৃত শব্দ বা ভাষা সম্পর্কে আমরা না জানি, তাহলে আমাদের যে আগের যে পিরিয়ড, আমাদের যে প্রধান খাদ্য, আমাদের বাঙালিদের আমরা বলি প্রধান খাদ্য ভাত মাছ, তাই তো, ভাতে মাছে বাঙালি, ঠিক ভাষার মধ্যেও বাংলা ভাষা যদি শিখতে চাই, তাহলে সংস্কৃত ভাষা হচ্ছে সেই ভাষার ভাত মাছ, বুঝতে পেরেছ? সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। তাই সংস্কৃত ভাষাকে যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা আমাদের প্রধান খাদ্য সেখান থেকে বঞ্চিত হব। পরের অংশ দেখি। ইংরেজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি নে, তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনো আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখনো। দেখো, প্রত্যেকটি ভাষাই কিন্তু দরকার হয়, এবং প্রত্যেকটি আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে বাংলা ভাষা খানিকটা ভারত মাতার মতো উদার। ভারত মাতা বা আমাদের এই ভারতবর্ষ দেশটায় যেমন সমস্ত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব মানুষ বাংলা মায়ের সন্তান হিসেবে স্থান পেয়েছে, ঠিক বাংলা ভাষাও যেন প্রত্যেক ভাষাকে তার নিজের করে নিয়ে বাংলা ভাষায় একটা রূপ দিয়েছে। সেই রকম অনেক ইংরাজি শব্দ এসেছে যেগুলো হয়তো, যেমন ধরো রেলের ইঞ্জিন, তুমি রেল ইঞ্জিন, রেল, ট্রেন, ট্রাম, বাস, প্রতিনিয়ত সমস্ত যানবাহন যে ব্যবহার করি, প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা ইংরাজি থেকে নেওয়া রয়েছে। সুতরাং ইংরাজি চর্চাও যে বন্ধ করে দেব, সেইটারও সময় এখনো আসেনি, এটাই লেখক মনে করছেন। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আরও নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাব করছে। পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে, তারও সম্ভাবনা নেই। অর্থাৎ একমাত্র লেখক বলেছেন সংস্কৃত ভাষারও সমাদর থাকবে, এবং ইংরাজি ও অন্যান্য বিদেশি ভাষা অবশ্যই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে জায়গা করে নিয়েছে। একমাত্র আরবি ফার্সি এই দুটো শব্দের ক্ষেত্রে বলা যায়, এই ভাষার ক্ষেত্রে বলা যায়, এই দুটো ভাষার নতুন কোনো ভাষা শব্দ ভাণ্ডারে, বাংলা শব্দ ভাণ্ডারে আর ঢুকবে না। কেননা আরবি ফার্সি চর্চা একেবারে যাব করছে। সেখানে শুধু পশ্চিম বাংলাতেই বটে, শুধু নয়, পূর্ব বাংলা অধুনা বাংলাদেশেও যে ইয়াং জেনারেশন, তরুণ সম্প্রদায়, তাদেরও কিন্তু এই আরবি ফার্সি ভাষার প্রতি কৌতূহল ক্ষীণ, এতটাই ক্ষীণ যে এই ভাষাগুলোর আয়ু, অর্থাৎ ভাষাগুলো আর দীর্ঘ হবে না এবং এখানে লুপ্তির পথে। এবং শেষের কথা, আরব ইরান যেখান থেকে এই ভাষাগুলোর উৎসস্থল যে দেশ,
অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো মানে এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা এমন ভাবে একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে না, যেটার প্রভাব বাংলাকে প্রভাবিত করবে, এমন সম্ভাবনাও নেই। আচ্ছা, আজকে এত অবধি পড়লাম আমার ছাত্রছাত্রীরা। এই ব্যাপারটা যদিও নব সৃষ্টি শহীদ মুজতবা আলীর একটা কঠিন ব্যাপারকে উনি খুব সহজ করে সরস ভঙ্গিতে চলিত ভাষায় ব্যাখ্যা করেছেন, কিন্তু প্রতিটা লাইন তুলে যেমন প্রশ্ন আসে, তেমন প্রত্যেকটা লাইনের আলোচনা করে দেওয়াও খুবই দরকার, এবং বোঝাও তোমাদের খুব দরকার। তাই একটু অল্প অল্প করে আমি পড়াচ্ছি, কারণ সময় রয়েছে, গরমের ছুটি আছে। তাই প্রতিদিন আমার ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা, এই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক করো বন্ধুরা, ছোট বন্ধুরা। কমেন্টসে জানিও তোমাদের পড়া বুঝতে সুবিধে অসুবিধে হচ্ছে কিনা, কোনো অসুবিধা রয়েছে কিনা। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেলটা বন্ধুরা, এটাই আমার গুরু দক্ষিণা। হ্যাঁ, তাহলে আমার সাথে থেকো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার আমাদের পরের দিন দেখা হবে বাকি অংশ আলোচনার সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।